তাই অনুচ্ছেদ 5 ক বলছে যে কোনো অ্যাডভোকেট পরপর বা ধারাবাহিকভাবে দুইবারের বেশি সদস্য পদে থাকবেন না। এর কথাটা হলো পরপর মানে হচ্ছে যে হলো এইবার থাকলো, তার মেয়াদ শেষ হওয়ার পরে আবার সে নির্বাচিত হইলো, তারপরে আর নির্বাচন করতে পারবে না। অথবা এটা হচ্ছে পরপর, অথবা ধারাবাহিকভাবে যে বিষয়টা হচ্ছে এই আহ, বিষয়টা হলো সে একবারের পর আরেকবার নির্বাচিত হোক, অথবা একবার নির্বাচিত হইলো তারপর একবার গ্যাপ দিল, তারপরে আবার নির্বাচিত হইলো, যাই হোক না কেন সে দুইবার যদি সদস্যপদ লাভ করে তারপরে আর সে সদস্যপদ আর লাভ করতে পারবে না। এই বিষয়টা বলা আছে 5 কতে। তারপর হচ্ছে অনুচ্ছেদ 6 বলা আছে যে এই অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান। এই বিষয়ে খুব ইম্পর্টেন্ট, খুবই এটা আপনার খেয়াল রাখতে হবে যে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান। সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। এখানে বিধি 28 বলা আছে যে বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে 1 মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। তো এমসিকিউ পরীক্ষা আসতে পারে যে কত দিনের মধ্যে, যে প্রথম 1 মাসের মধ্যে এই বিষয়টা আপনার জানতে হবে, যে প্রথম 1 মাসের মধ্যে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে বিধি 29 বার কাউন্সিলের সাধারণ সভা বার কাউন্সিলের চেয়ারম্যান আহ্বান করবেন, অথবা যদি কোনো কারণে তিনি তা করতে অসমর্থ হন তখন ভাইস চেয়ারম্যান করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে বিধি 33 বার কাউন্সিলের সভার কোরাম হবে 5 জন। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে সবার কোরাম হবে 5 জন এবং কমিটির সবার জন্য মোট সদস্যের 1/3 উপস্থিত থাকতে হবে, অবশ্যই 1/3 থাকতে হবে। এবং মুলতবি সবার কোরাম হচ্ছে 3 জন। এই যে আমি বলেছিলাম যে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5 জন আর একটা হচ্ছে 3 জন। সুতরাং পরীক্ষায় যখন আপনি তাড়াহুড়া করে এমসিকিউ বৃত্তপাঠ করতে যাবেন তখন আসলে কনফিউজিং হয়ে যাবে বা ভুল হয়ে যেতে পারে। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে সাধারণ সবার কোরাম হচ্ছে 5 জনে, এবং মুলতবি, এই যে মুলতবি কথাটা আপনারা অবশ্যই বক্স করে রাখবেন। মুলতবি সবার জন্য কোরাম হবে 3 জনে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, না হলে নর্মালি আপনার মনে থাকলে পরীক্ষার সময় যখন লাস্ট মোমেন্টে তাড়াহুড়া করে হয় তখন আসলে এগুলো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে বিধি 52, সেখানে বলছে বার কাউন্সিল গঠিত হবার পরে প্রথম সভাতে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু গোপন ব্যালটের মাধ্যমে নয়, অর্থাৎ সেখানে প্রকাশ্য ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই অনুচ্ছেদ 6 ক, সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে বার কাউন্সিলের জন্য একজন সচিব নিয়োগ দেন। আচ্ছা, সচিব নিয়োগের সরকার কর্তৃক নির্ধারিত শর্ত থাকবে এবং সরকারও সচিবের পদের মেয়াদ নির্ধারিত করবেন। আচ্ছা, এখান থেকে যদি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রথমে আসবে যে সচিব কে নির্ধারণ করে, সেটা হচ্ছে সরকার সচিব নির্ধারণ করবেন। তারপরে আসতে পারে আসলে কাকে সচিব হিসেবে নিয়োগদান করতে পারে, সেটা হচ্ছে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্য থেকে সচিব নির্বাচিত হবে। তারপরে হচ্ছে যে সচিব নিয়োগের সময় সরকার কর্তৃক শর্ত, সরকারি সচিবের যে পদের মেয়াদ আসলে সরকার নির্ধারণ করে দিবেন যে একজন সচিব তিনি কতদিন সেই পদে থাকবেন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সরকারের সচিবের পদের মেয়াদ নির্দিষ্ট করে দিচ্ছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে বার কাউন্সিল হয়তো তার পদের মেয়াদ নির্ধারণ করবে কিনা, না, আসলে সরকার সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবে। আচ্ছা, যেখানে হচ্ছে অনুচ্ছেদ 6 কয়ের সাথে রিলেভেন্ট হচ্ছে বিধি 49 এবং বিধি 55। আচ্ছা, বিধি 49 বলছে যে বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সেক্রেটারি সচিব হবেন। যে ট্রাইব্যুনাল থাকবে, যে ট্রাইব্যুনাল, তার মানে হচ্ছে একজন সচিব তিনি দুইটা দায়িত্ব পালন করছেন। নর্মালি হচ্ছে সচিব হিসেবে থাকবেন এবং ট্রাইব্যুনালের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন, এবং ট্রাইব্যুনাল কর্তৃক নোটিশ ইস্যুর জন্য এবং এই অধ্যায়ে বর্ণিত সকল কাজের জন্য তিনি বাধ্য থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিধি 55, বার কাউন্সিলের সচিব এবং বার কাউন্সিলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্তা হবেন। তার মানে সচিব হচ্ছে তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন, এবং হচ্ছে উপসচিব যিনি থাকবেন তিনি হচ্ছে নির্বাহী কর্মকর্তা হবেন। তার মানে হচ্ছে সচিবের দুইটা, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, আর যিনি উপসচিব থাকবেন উপসচিব হচ্ছে নির্বাহী কর্মকর্তা হবেন। আচ্ছা, এখানে অতিরিক্ত কিছু ইনফো আমি হচ্ছে অ্যাড করে রেখেছি, যেটা হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সংক্রান্ত বিধান আছে হচ্ছে আর্টিকেল কোথায় আছে 6, 12 এবং রুলস আছে 52 থেকে 54 এ।
এই বিষয়টা হচ্ছে যদি আপনি লিখিত পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে আপনি একটা সেকশন দিলে হচ্ছে বা একটা অনুচ্ছেদ দিলে হচ্ছে আপনি নম্বর কম পাবেন। আপনি যদি রিলেভেন্ট সবগুলো রুলস এবং আর্টিকেল দিতে পারেন তাহলে নম্বর বেশি পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভাইস চেয়ারম্যানও না থাকে সেই ক্ষেত্রে দায়িত্ব পালন করবে কে? সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটির যে চেয়ারম্যান থাকবে তিনি দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত জানি যে চেয়ারম্যান যদি না থাকে তাহলে সেখানে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবে। কিন্তু প্রশ্ন হলো যদি ভাইস চেয়ারম্যান না থাকে তাহলে দায়িত্বটা কে পালন করবে? তখন হচ্ছে এক্সিকিউটিভ কমিটির যে মেম্বার বা এক্সিকিউটিভ কমিটির যে চেয়ারম্যান তিনি সেই দায়িত্বটা পালন করবেন। আচ্ছা, তারপরে যদি আমরা যাই সেখানে ৬ এর কটা হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে যে ৬ এর কটা আসলে ২০১২ সালে যুক্ত করা হয়েছে। এইটুকু ইনফরমেশন জানলেই হবে যে ৬ এর কটা হচ্ছে ২০১২ সালে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে অনুচ্ছেদ ৮, হ্যাঁ অনুচ্ছেদ ৮ এ আমরা দেখব যে বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হয় সেই বছরের ৩১শে মে বা তার পূর্বে ৩১শে মে বা তার পূর্বে উক্ত বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে এই সময়টা মনে রাখতে হবে সেই বছরের ৩১শে মে বা তার পূর্বে। এখানে সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য। আচ্ছা, বলছি আমি লিখে রাখছি যে কোনো কারণে নির্বাচন না হলে অ্যাডহক বার কাউন্সিল গঠিত হবে ১ বছরের জন্য। তার মানে হচ্ছে কোনো যে প্রাকৃতিক দুর্যোগ বা হচ্ছে দেশের পরিস্থিতি এমন যে আসলে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না, সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করবে, সেটার হচ্ছে মেয়াদ থাকবে ১ বছর। তারপর হচ্ছে আমরা কি লিখেছি যে তারপর আর মেয়াদ বৃদ্ধি করা হবে না। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে অ্যাডহক কমিটির যে মেয়াদ ১ বছর সেটা বৃদ্ধি করা যায় কিনা। তার মানে হচ্ছে না, অ্যাডহক কমিটির যে ১ বছর মেয়াদ সেটা আর বৃদ্ধি করা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে বিধি ৩, বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে ৪৫ দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান অফিসিয়াল গেজেটে নির্বাচনের তফসিল ঘোষণা প্রকাশ করবেন বা তফসিল ঘোষণা করবেন বা তফসিল প্রকাশ করবেন ৪৫ দিন পূর্বে। এখানে এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই যে সময়সীমাটা ৪৫ দিন পূর্বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে ৪৫ দিন, এটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ ন্যূনতম ৪৫ দিন। এখানে প্রশ্নে যদি আসে যে ন্যূনতম কতদিন, এখানে লেখা কমপক্ষে, আমরা পরীক্ষার প্রশ্ন গিয়ে দেখলে ন্যূনতম, হয়তো ভেবাচাকা খেয়ে যেতে পারেন যে অ্যান্সারটা কি হবে। সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে কমপক্ষে ন্যূনতম ৪৫ দিন, বেশি হলে অনির্দিষ্ট, এটা কোনো সীমা নেই। তারপর হচ্ছে তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাবসমূহ বার কাউন্সিলে অফিসে প্রেরণ করতে হবে। এই সময়সীমাগুলো আসলে খেয়াল রাখতে হবে। নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে ৭ দিনের একটি বিরতি থাকবে এবং নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে ১৪ দিনের একটি বিরতি থাকবে। সুতরাং এই সময়সীমাগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষার জন্য অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কমপক্ষে ৪৫ দিন, তারপর হচ্ছে ১০ দিন, তারপর হচ্ছে ৭ দিন, তারপর ১৪ দিন। সময়সীমাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিধি ৪ এ বলছে যে বার কাউন্সিলের নির্বাচনের জন্য সকল আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে যে ৭টি অঞ্চলে, ৭টি ভাগে অথবা ৭টি অঞ্চলে, একটু আগে বলেছিলাম এই যে ৭টি অঞ্চলে বিভক্ত করা হবে। সাধারণ আসনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের ৭টি ভোট থাকবে। এই যে সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে, ৭টি ভোট থাকবে এবং দলগত আসনের জন্য একজন ভোটার ১টি ভোট থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে বিধি ৫, প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে ১,০০০ টাকার মনোনয়ন ফি, ১,০০০ টাকা মনোনয়ন ফি এবং ৩ জন ভোটার দ্বারা, এখানে ৩ জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিতে হবে। উক্ত প্রতিটি ফরমে শুধুমাত্র একজন প্রার্থীকে প্রস্তাব করা যাবে, অর্থাৎ একটি ফরম দিয়ে মাত্র একজন প্রার্থীকে প্রস্তাব করা যাবে। এখানে ১,০০০ টাকার মনোনয়ন ফি লাগবে। ৩ জন ভোটার দ্বারা হচ্ছে প্রস্তাবিত ফরম জমা দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বিধি ২০, নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচনে কোনো প্রার্থী অথবা ৫ জন ভোটার ১,০০০ টাকা জমা দিয়ে অফিসিয়াল গেজেটে নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সচিবের নিকট নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারে। এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে প্রিলিমিনারি পরীক্ষায়। প্রথমেই কথা হলো যে হচ্ছে যদি কেউ নির্বাচনে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে কত বিধি অনুযায়ী সে হচ্ছে অভিযোগ দায়ের করতে পারবে, তাহলে অ্যান্সার হবে বিধি ২০। যদি প্রশ্ন আসে যে নির্বাচন ট্রাইব্যুনালের কোনো প্রার্থী যদি সে করতে চায় তাহলে ৫ জন ভোটার এবং ১,০০০ টাকা জমা দিয়ে
১,০০০ টাকা জমা দিয়ে ফলাফল ঘোষণা ৩০ দিনের মধ্যে, আপনি আনলিমিটেড সময়ের মধ্যে করলে হবে না, অবশ্যই ৩০ দিন সময়ের মধ্যে সেই অভিযোগটা দায়ের করতে হবে এবং সচিবের নিকট অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ কার কাছে দায়ের করতে হবে? সচিবের নিকট দায়ের করতে হবে। এই বিষয়গুলো আপনারা হচ্ছে আপনারা যদি বিধি লিখে পাশাপাশি একদম শর্ট নোট আকারে করে ফেলতে পারেন কনসাইজ ফর্মে, তাহলে আপনারা হচ্ছে এটা হচ্ছে ২ পেজে বা সর্বোচ্চ ৩ পেজের মধ্যে একদম শর্ট করে আপনারা লিখে ফেলতে পারবেন এবং আপনারা যখন আপনার কর্মস্থলে যাবেন অথবা গাড়ির মধ্যে আপনার যে কোনো সময় চোখ বুলালে যে রিভিশন দিতে পারবেন। আমি আসলে ভিডিওগুলো বানাচ্ছি বা ক্লাসগুলো নিচ্ছি যারা আসলে চাকরি-বাকরি করেন বা অন্য পেশার সাথে জড়িত। পেশার পাশাপাশি সহজে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তাদের জন্য মূলত ভিডিওগুলো তৈরি করি। যারা রেগুলার ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য আসলে এত খুঁটে না পড়লে হয়, তারা এমনিতেই পড়াশোনা করে। সুতরাং আপনি যদি অন্য চাকরি-বাকরিতে ব্যস্ত থাকেন, আপনার আসা যাওয়ার সময় আপনার হাতে মোবাইল ফোন, ইন্টারনেট কানেকশন এবং যদি ইয়ারফোন থাকে আপনি কানে দিয়ে আসলে আমার ক্লাসগুলো দেখলে আশা করছি আপনি আপনার কিছুটা আয়ত্ত আসবে বা বিষয়গুলো বুঝতে পারবেন এবং হচ্ছে আপনার আমার এখানে ক্লাস করার জন্য আপনার কোনো খাতা কলম প্রয়োজন হচ্ছে না, সুতরাং আপনি আসা যাওয়ার মাঝেও এই সময়টাকে কাজে লাগাতে পারেন। যাই হোক, তারপরে হচ্ছে বিধি ২২ বলছে মোট ৩ জন সদস্য নিয়ে নির্বাচন ট্রাইব্যুনাল গঠিত হবে, যাদের মধ্যে একজন চেয়ারম্যান এবং ২ জন সদস্য বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। যারা নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য হবেন তারা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য কতজন? তার মানে নির্বাচনের সদস্য হচ্ছে ৩ জন। নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য হচ্ছে ৩ জন। এর মধ্যে একজন থাকবেন চেয়ারম্যান, ২ জন হচ্ছে সদস্য এবং হচ্ছে যারা হচ্ছে এই ট্রাইব্যুনালের সদস্য হবে, তারা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমি কিছু এডিশনাল ইনফরমেশন এড করে রেখেছি। এটা হচ্ছে কি যে বার কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত এবং রক্ষিত রোল হতে উল্লেখিত অ্যাডভোকেট কর্তৃক বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচিত হবে ৭ জন। এটা হচ্ছে একটা এমসিকিউ এর পরীক্ষায় আসলে প্রশ্নটা এমনভাবে হয়েছে যে আসলে প্রশ্নটা পড়ে মনে হয় যে অনেক কঠিন বা অনেক জটিল টাইপের প্রশ্ন আমার কাছে মনে হয়েছিল, কিন্তু অ্যান্সারটা খুবই সহজ। এজন্য আমি লিখে রেখেছিলাম যে এটা অবশ্যই পরবর্তীতে পরীক্ষায় যখন রিপিট হয় যেন আমি পারি বা ভুল না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অনুচ্ছেদ ৯, বার কাউন্সিলের কোনো সদস্যের নির্বাচিত হওয়া প্রসঙ্গে এই মর্মে প্রশ্ন উত্থাপন করা যাবে না যে কোনো ভোটাধিকারপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথভাবে নোটিশ প্রদান করা হয়নি যদি ভোট গ্রহণের কমপক্ষে ৩০ দিন পূর্বে উক্ত নোটিশ সরকারি গেজেটে প্রকাশ হয়। তার মানে হচ্ছে যদি কমপক্ষে ৩০ দিন, আরও যদি বেশি আগে প্রকাশ হয় তাহলে আরও ভালো। কমপক্ষে ৩০ দিনের মধ্যে যদি সেটা প্রকাশিত হয় তাহলে কেউ বা কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আমি জানি না। এই বিষয়টা দাবি করানোর সুযোগ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে অনুচ্ছেদ ১০, বার কাউন্সিলের কার্যাবলী অর্থাৎ বার কাউন্সিলের মূলত কাজটা কি? ১০টা কার্যাবলী। এটাকে হচ্ছে আইনজীবীদের অভিভাবক বলা হয় অথবা অভিভাবকের কাজ। অভিভাবকের কাজটা কি? আচ্ছা, ১ নম্বর হচ্ছে অ্যাডভোকেট তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, তালিকাভুক্তি থেকে বাদ দেয়া। তারপরে ২তে বলছে এরূপ তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা। ৩-এ বলছে যে অ্যাডভোকেটদের পেশাগত আচার-আচরণ ও নৈতিকতা নির্ধারণ করা। অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের শাস্তি ও বিচার। ৫ নম্বরে বলছে তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের সুবিধা স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিল ফান্ডের ব্যবস্থা করা, সদস্যদের নির্বাচনের আয়োজন করা, অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা, আইন শিক্ষার মান উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত সহায়ক অন্যান্য কার্যবলী। তো লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আপনি যদি সেই ১০টা দিতে পারেন তাহলে আপনার হচ্ছে ভালো একটা মার্কস চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে অনুচ্ছেদ ১১, বার কাউন্সিলের স্থায়ী কমিটি অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি ৩ ধরনের। যদি প্রশ্ন আসে এমসিকিউতে যে বার কাউন্সিলের স্থায়ী কমিটি অথবা স্ট্যান্ডিং কমিটি কয়টি? স্ট্যান্ডিং কমিটি হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে নির্বাহী কমিটি, সদস্য সংখ্যা হচ্ছে ৫। তো প্রশ্ন আসতে পারে যে স্ট্যান্ডিং কমিটি যে আছে এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত? ৫ জন। সেটা হচ্ছে বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে। আর্থিক কমিটির সদস্য ৫ জন, অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে আর্থিক কমিটির সদস্য সংখ্যা কতজন হবে? তাহলে অ্যান্সার হবে ৫। বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে। আইন শিক্ষা কমিটির সদস্য হচ্ছে ৯ জন। যদি প্রশ্ন আসে আইন শিক্ষা কমিটির সদস্য সংখ্যা কয়জন? তাহলে প্রশ্ন আসবে ৯ জন। কিন্তু এখানে একটা শর্ত আছে, এর মধ্যে বলছে ৫ জন হচ্ছে বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে এবং বাকি ৪ জন হচ্ছে সর্বনিম্ন ২ জন অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবে, যারা বার কাউন্সিলের সদস্য নয়। বিষয়টা আসলে বুঝবেন। বলছে যে ৫ জন বার কাউন্সিলের সদস্যের মধ্যে থেকে হবে, বাকি ৪ জনের মধ্যে কমপক্ষে ২ জন কোনো কলেজ অথবা ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ? কোনো কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষক হইতে হবে, যারা বার কাউন্সিলের সদস্য নয়। এই বিষয়গুলো সংখ্যাগুলো একটু খেয়াল রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসে, বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ১১ খ, অনুচ্ছেদ ১১ খতে বলছে যে নিবন্ধন
কমিটির সদস্য সংখ্যা কত, অর্থাৎ এনরোলমেন্ট যে কমিটি হবে আমাদের যে পরীক্ষা নিরীক্ষা নেয়, এইটা হচ্ছে এনরোলমেন্ট কমিটি সেই দায়িত্ব পালন করে। তো এই নিবন্ধন কমিটির সংখ্যা হবে 5 জন, এর মধ্যে হচ্ছে একজন হবে চেয়ারম্যান, 4 জন হচ্ছে সদস্য। চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক। তারপর হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারক, এর হচ্ছে 2 জন অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের সদস্য থেকে একজন। তার মানে মোট সদস্য সংখ্যা 5 জন, এর মধ্যে একজন চেয়ারম্যান, 4 জন সদস্য। চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক, অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে একজন। আচ্ছা, নিবন্ধন কমিটির কাজ হচ্ছে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগের আইনজীবীদের এই যে নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করা। নিবন্ধন সংক্রান্ত বলতে যে এনরোলমেন্ট যে পরীক্ষা হয় সেই পরীক্ষার যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকেন। আচ্ছা, তাহলে হচ্ছে বিধি হচ্ছে 75-এর বলছে যে 11 অনুচ্ছেদের স্থায়ী কমিটি এবং 11 খ অনুচ্ছেদের নিবন্ধন কমিটি ছাড়াও বার কাউন্সিলের কার্যাবলী সম্পাদন করতে গেলে আরো 6টি কমিটি গঠন করে থাকে। আচ্ছা, সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে ল রিফর্ম কমিটি, 2 নম্বর হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটি, তারপরে হচ্ছে হাউস কমিটি, তারপরে হচ্ছে রিলিফ কমিটি, তারপর হচ্ছে রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি। আচ্ছা, তারপর হচ্ছে কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটি। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রতিটি কমিটির সদস্য সংখ্যা হবে 5 জন, প্রত্যেকটি কমিটির সদস্য সংখ্যা হবে 5 জন। আচ্ছা, বলছে যে বিধি 76 বলছে যে বার কাউন্সিলে যখন কমিটি গঠন করে তখন ভিন্ন কিছু বিধান না থাকলে প্রত্যেক কমিটির মেয়াদ হবে বার কাউন্সিলের মেয়াদের মতো, অর্থাৎ 3 বছর। আমরা একটু আগে দেখেছিলাম যে বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে 3 বছর। সুতরাং যদি এই কমিটিগুলো গঠন করা হয় এবং গঠন করার সময় যদি তাদের মেয়াদ বলা না থাকে তাহলে তাদের এই ইয়াগুলো হচ্ছে 3 বছর, তাদের মেয়াদ থাকবে হচ্ছে কমিটির 3 বছর। আচ্ছা, এখানে হচ্ছে বিধি 30টা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলে যদি একটু আইডিয়া রাখা যায় তাহলে হচ্ছে ভালো, না রাখলেও অসুবিধা নেই। আচ্ছা, এখানে এডিশনাল ইনফরমেশন হচ্ছে যে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে একজন বার কাউন্সিল সদস্যদের পদ শূন্য হয় না।